বিশ্বকাপ ফাইনালের মহারণ রাতে মহাকাব্যিক ম্যাচ দেখার অপেক্ষা। উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। বড় পর্দায় খেলা দেখতে দেশ জুড়ে ফুটবল ভক্তদের প্রস্তুতি। শাপলা চত্বর হত্যা মামলার খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আসামি শেখ হাসিনা সহ অন্তত ৪১ জন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মঙ্গলবার, জানালেন চিফ প্রসিকিউটর। চাকরির প্রলোভনে ফেনীর ৪ যুবককে টেকনাফে এনে অপহরণ, পাহাড়ে অভিযানে আটক ২। চাঁদা না দেয়ায় ডেভিডের নির্দেশে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৯। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৪তম মহাপ্রয়াণ দিবসে নানা আয়োজন। পাঠকের স্মৃতিতে আজও অমলিন গল্পের জাদুকর, চরিত্র অনুপ্রেরণা যোগায় তরুণদের। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফাইনালের আগে বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে বাংলাদেশও। বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন সারা দেশের ফুটবল ভক্তরা। আর্জেন্টিনা সমর্থকদের আশা, গোল্ডেন বল ও গোল্ডেন বুট সহ মেসির হাতেই উঠবে দ্বিতীয় শিরোপা। তবে বড় একটা অংশ সমর্থন দিচ্ছে স্পেনকে। তাদের দাবি, আলবিসেলেস্তেদের কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে স্পেন। বিশ্বকাপের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও এক মাসের বেশি সময় ফুটবলে ডুবেছিল বাংলাদেশ। রাত জেগে খেলা দেখা, দিনভর পছন্দের দলকে সমর্থনে উল্লাস, র্যালি, গ্রাফিতি, তর্ক বিতর্ক। আনন্দের কোনো কমতি ছিল না ফুটবল প্রেমীদের মাঝে। বাংলাদেশের ফুটবল উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। পর্দা নামতে চলেছে ফুটবল বিশ্বকাপের। ২ পরাশক্তি আর্জেন্টিনা স্পেনের ফাইনাল দেখতে মুখিয়ে আছে গোটা দেশ। অনেকেরই দৃঢ় বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। প্রথম থেকে আমরা বিভিন্ন প্রোপাগান্ডার মধ্যে ছিলাম। আমাদের যে ওভারকামটা হয়েছে, এটা পুরা বাংলাদেশটা বিশ্ববাসী জানে। আর্জেন্টিনা যে আমাদেরকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে এবং আমাদেরকে যে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার একটা সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা আর্জেন্টিনার কাছে কৃতজ্ঞ। এদিকে প্রিয় দল বাদ পড়ায় অনেকে ফাইনালে সমর্থন দিচ্ছে স্পেনকে। মুসলমানদের সঙ্গে যে ২ নম্বরটা করে আজকে এই ফাইনালে আসছে, তাদেরকে তো প্রশ্নই আসে না আমাদের সাপোর্ট করা। আমার বিশ্বাস স্পেনই নিব, আর আমার শতভাগ আশাবাদী। সবসময় আর্জেন্টিনা ৩টা দিছে, এবার আর্জেন্টিনায় ফাইনালও 3টা খাইব। মূলত ব্রাজিল সাপোর্টার, সো অবভিয়াসলি আমরা এখন বর্তমানে স্পেন সাপোর্ট করব। পারি যদি নিরপেক্ষ হয় তাহলে স্পেন এবার শিরোপা জিতবে। একসঙ্গে বড় পর্দায় ফুটবলের এই মহারণ দেখার প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ। উপভোগ্য এক ফাইনালের অপেক্ষায় সবাই। এইবার বিশ্বকাপে কোনো ম্যাচই হারি নাই, আর এই ২০ তারিখ তো হারার কথাই ওঠে না। আমরা এইবারই 4টা স্টার যোগ হবে আমাদের। আমরা চাই এবার ফাইনালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় হবে। আমরা বড় পর্দায় এবং রাত্রে আমরা খেলা দেখব এবং আমরা এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি, বিনোদন করব। মেসি, ইয়ামাল, দ্বৈরথ জমে উঠবে ফাইনালের মঞ্চে। আরও একটা নির্ঘুম রাত কাটবে বাংলাদেশের ফুটবল অনুরাগীদের। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ২০১৩ সালের ৫ মের সেই রক্তাক্ত রাত শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে চালানো হয় নৃশংস হত্যাযজ্ঞ। সেই ভয়াল রাতের ১ যুগের বেশি সময় পর এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বিচার প্রক্রিয়া। ঘটনার তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশ ও বিজিবি প্রধান সহ ৪১ জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তালিকায় আছেন ৭১ টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবির। তদন্তের অগ্রগতি জানতে রোববার সকালে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। আমাদের যে অভিযোগ ছিল, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। আমরা একটু পর্যালোচনা করে আমরা এই ২-১ দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে
সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনায় 61 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে। শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, সে চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেবেন চিফ প্রসিকিউটর। আগামী 21 তারিখ আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফ উখিয়ার দুর্গম পাহাড়ি এলাকাকে অপহরণকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করেছে র্যাব। সংস্থাটির দাবি, সাম্প্রতিক বেশিরভাগ অপহরণের পেছনে রয়েছে মাদক সংশ্লিষ্ট স্বার্থ ও অনলাইনের বিভিন্ন ফাঁদ। এদিকে ফেনী থেকে চাকরির প্রলোভনে 4 যুবককে টেকনাফে এনে অপহরণের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে র্যাব। ফেনীতে চাকরির প্রলোভন দেখিয়ে 4 যুবককে টেকনাফে নিয়ে অপহরণ করা হয়। পরে দুর্গম পাহাড়ে জিম্মি রেখে তাদের পরিবারের কাছে 5 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। গত 30 জুন র্যাব ও পুলিশের অভিযানের মুখে অপহরণকারীরা পালিয়ে গেলে 4 যুবককে উদ্ধার করা হয়। মুক্তিপণের জন্য চালানো নির্মম নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। এই ঘটনায় মামলা হওয়ার পর থেকে জড়িত আসামিদের গ্রেপ্তারে নজরদারি বাড়ায় র্যাব। এক পর্যায়ে শনিবার রাতে টেকনাফের রঙ্গিখালী সংলগ্ন গহীন পাহাড়ি আস্তানাতে অভিযুক্তদের অবস্থানের খবর পায় র্যাব। পরে সেখানে অভিযানে গেলে 4-5 জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে রাসেল ও আরমানকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। তবে উখিয়া টেকনাফের দুর্গম পাহাড় অপহরণকারী চক্রে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বলে জানিয়েছে র্যাব। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো অপহরণের কেস দেখছি সেখানে এই পাহাড়গুলোকে ব্যবহার করার একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি। সো এটা নিয়ে ভবিষ্যতে হয়তো বা আমরা আমাদের বড় ধরনের অপারেশন পরিকল্পনা হতেও পারে। এদিকে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অপহরণের পেছনে শুধু মুক্তিপণ নয়, মাদক ও অনলাইন প্রতারণার যোগসূত্রও রয়েছে। অপহরণের ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো সোললি যে মানে শুধুমাত্র অপহরণের উদ্দেশ্যে বা মুক্তিপণের উদ্দেশ্যে, বিষয়টা সেরকম না। এর সাথে মাদকও সংশ্লিষ্ট আছে এবং বিভিন্ন ক্ষেত্রে অসচেতনামূলক যেরকম হচ্ছে অনলাইনের ফাঁদে পড়ে আসতেছেন অনেকে, এসে দেখা যাচ্ছে এটা মানে অপহরণের ইয়াতে পড়ে গেছেন। গ্রেপ্তার রাসেল ও আরমান কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদা না দেয় ডেভিড ইমনের নির্দেশে চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাব। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 9 জনকে। উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত 4টি দেশীয় অস্ত্র। 11 জুলাই ফোনে এককালীন 2 কোটি টাকা ও মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন এর কাছে। মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে 2 দিন পর চট্টগ্রামের চকবাজারে প্রতিষ্ঠানটির অফিসে অস্ত্রশস্ত্র নিয়ে ঢোকে 30 থেকে 40 জনের একটি দল। ভাঙচুর করা হয় কম্পিউটার আসবাবপত্র, ছিনিয়ে নেওয়া হয় 3টি মোবাইল ফোন, ড্রয়ার থেকে নগদ 47,000 টাকা। প্রতিষ্ঠানের পরিচালকের কাছ থেকে 35 লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়। এ ঘটনার পর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার দুপুরে নগরীর চাঁদগাঁওয়ে র্যাব 7 কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ভাঙচুরের ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী 9 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 কর্তৃক উক্ত ঘটনায় সরাসরি সম্পৃক্ত এবং হামলায় অংশগ্রহণকারী মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির মধ্যে একজন মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের 3 জনের একজন। র্যাব জানায়, চাঁদা না দেয়ায় ডেভিড ইমনের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। হামলার নেতৃত্বদানকারী মাইকেলকেও গ্রেফতার করা হয়েছে। ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক 3 জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। তন্মধ্যে
অন্যতম একজন সংগঠক মাইকেলকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এর আগে হামলার ঘটনায় 15 জুলাই 8 জনকে গ্রেফতার করে পুলিশ, তবে এখনো ধরাছোঁয়ার বাইরে ডেভিড ইমন। 2026 তারিখে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহিদুল হত্যা মামলায় গ্রেফতার 3 আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুৎফুন নাহার এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা 3 আসামিকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 15 জুলাই রাতে মিঠামইনের বেড়িবাদ এলাকায় নিজ বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর ও তার কর্মী হাদিস মিয়াকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। গল্পের ভাঁজে নাটক ও চলচ্চিত্রকে উপজীব্য করে প্রবেশ করেছেন ইতিহাস ও জীবন বাস্তবতায়, আর সবচেয়ে নিবিড় করে মিশে আছেন উপন্যাসের পরতে পরতে। বলছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা। 14তম মহাপ্রয়াণ দিবসে গল্পের জাদুকরকে ফুল আর শ্রদ্ধায় স্মরণ করেন স্বজন ও ভক্তরা। নুহাশপল্লীতে হুমায়ুন স্মরণে আসেন হিমু রূপারা। বাংলা সাহিত্যে উজ্জ্বল এক নক্ষত্র হুমায়ুন আহমেদ। সহজ সরল ভাষা, জীবনের ছোট ছোট অনুভূতি আর অসাধারণ গল্প বলাই তিনি হয়ে ওঠেন কোটি পাঠকের প্রিয় লেখক। হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকীতে পরিবার, ভক্ত শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান নুহাশপল্লীতে গল্পের জাদুকরের কবরে। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে আসেন পাঠকরা। হুমায়ুন আহমেদ যে অসংখ্য সৃষ্টি রেখে গেছেন, তার বই, চলচ্চিত্র, নাটক, গান, পেন্টিং, এগুলোর মাধ্যমে কিন্তু তিনি পাঠকদের মাঝে আছেন। 2 ছেলে নিনিত ও নিশাদকে নিয়ে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন স্ত্রী মেহের আফরোজ শাহন। লেখকের আত্মার শান্তি কামনায় দোয়া করেন। হুমায়ুন আহমেদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ না থাকা হতাশাজনক বলে জানান শাওন। 14 বছর ধরে জন্মদিন, মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করছি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। নেত্রকোনা শহরেও স্মরণকথন অনুষ্ঠানে হুমায়ুন আহমেদের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই কালো ব্যাজ পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। লেখকের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জে দোয়া মাহফিল ও পৈতৃক ভিটা কেন্দ্র আর কুতুবপুরে বিদ্যাপীঠের শোক পালন করা হয়। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই ছিল জনপদের সময়।